নমস্কার বন্ধুরা, আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই। এখন আমি পাঠ করব সাহিত্যিক শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ভৌতিক গল্প অষ্টাঙ্গপুরের বৃত্তান্ত গল্পটির শেষ পর্ব। এরকম নিস্তেজ কীর্তন জীবনে শোনেনি জয়রাম। তার ভারী মায়া হলো। আপদ বিপদের কথা বিস্মরণ হয়ে সে রাস্তা ছেড়ে নেমে সোজা চালাঘরটায় হাজির হয়ে মাদুরের এক কোণে বসে পড়ল। তারপর যে লোকটা বেতালে খোল বাজাচ্ছিল ফস করে তার হাত থেকে খোলটা টেনে নিয়ে তার জোরালো আর সুরেলা গলায় গাইতে লাগলো। লোকগুলো এত অবাক হলো যে গান থামিয়ে চোখ চেয়ে হাঁ করে তার দিকে খানিক চেয়ে থেকেই হঠাৎ লাফিয়ে উঠে পড়ি কি মরি করে দূর দাঁড় পালিয়ে কোথায় হাওয়া হলো কে জানে। টেমি আর মাদুর এমনকি খোলটাও নিয়ে গেল না। জয়রাম আর কি করে, খানিকক্ষণ একা একাই খোল বাজিয়ে খুব প্রাণ খুলে কীর্তন গাইল সে। তারপর গান থামিয়ে ভাবল, 2 ক্রোশ হাঁটার আগে বরং একটু জিরিয়ে নেওয়া যাক। রাত বেশি হয়নি, বড়জোর 7টা বাজে। জিরিয়ে নিতে মাদুরে একটু গায়ে এলিয়ে দিল সে, আর প্রায় সঙ্গে সঙ্গে ঘুমের আঠায় 2 চোখ এমন জুড়ে গেল যে তার আর বাহ্য চৈতন্য রইল না, চাষার ঘুম যাকে বলে। কিন্তু হঠাৎ বিপত্তি ঘটল মাঝরাতে। হঠাৎ হিমশীতল স্পর্শে জয়রাম শিহরিত হয়ে চোখ চাইল। বাপরে কি শীত! অথচ এখন মোটে ভাদ্র মাসের শেষ। এ সময়ে গাঁয়েগঞ্জে শীতভাব হয় ঠিকই, কিন্তু এরকম সাংঘাতিক শীত পড়বার তো কথা নয়। আর এমনই জমাট শীত যে হাত পা কুঁকড়ে যাচ্ছে। মাদুরটাকে মনে হচ্ছে বরফের চাঙড়। চারিদিক ঘুটঘুটি অন্ধকার। টেমিটা বোধ হয় তেলের অভাবেই নিভে গেছে। হতবম্ব জয়রাম কোনো ক্রমে গামছাটা দিয়ে কান মাথা ঢাকা দিল। জীবনে এমন অন্ধকারও কখনো দেখেনি জয়রাম। তার ভয় হলো হঠাৎ তার চোখ দুটো অন্ধ হয়ে যায়নি তো। হঠাৎ সামনে থেকে একটা ফ্যাঁসে গলা ফিসফিস করে বলল, তুই কীর্তন গাইতে পারিস? কে জিজ্ঞেস করলো? তা কে জানে, মনের ভুলও হতে পারে। কাউকেই দেখতে পাচ্ছে না সে। খুব ভয়ে ভয়ে বলল, একটু একটু পারি। গাইব? হ্যাঁ। হাত রাতেই খোলটা নাগালে পেল জয়রাম। সেটা কোলের উপর টেনে নিয়ে গাইতে লাগলো। ঝড়াক করে যেন শীতটাও কেটে গেল। গান শেষ হতেই গলাটা বলল, আয়। কোথায় যাব? আয় আয়। জয়রাম উঠে পড়ল, কিন্তু কোথায় যাবে, কোন দিকে তা বুঝতে পারল না। এত অন্ধকারে কিছুই ঠাওর হচ্ছে না, কিছু দেখতে পাচ্ছি না যে। আয়, পথ আছে, আয়। অবাক কাণ্ড হলো। জয়রাম হাঁটতে লাগলো এবং কোথাও হোঁচট খেল না, পায়ে কাঁটা ফুটল না, খানাখন্দে পা পড়ল না, কিন্তু ঝোপঝাড় ভেদ করেই যেতে হচ্ছে। হঠাৎ মনে হলো সামনে যেন একটা পুকুর। তা সেই পুকুরের ওপর দিয়েই যেন হেঁটে দিব্যি পার হয়ে গেল। পুকুর পেরিয়েই একটা ডাঙা জমি, তারপরেই একটা বাড়ির দাওয়া। খোলা দরজা দিয়ে বাড়িতে ঢুকেও পড়ল সে। কাঁপা গলায় বলল, এটা কার বাড়ি? সেই গলাটা বলল, আমার। আপনি কে? আমি এখন নেই, এ বাড়িতে তুই থাকবি। আমি থাকবো? কিন্তু আমার বাড়ি তো সেই কালীতলা। না, এখন থেকে এটাই তোর বাড়ি। আমার 20 বিঘে জমি আছে, চাষ করবি। ঠাকুর ঘরে সিংহাসনের তলায় চৌকো পাথরটা সরালে নিচে একটা কাঠের বাক্স পাবি, তাতে টাকা আর সোনা আছে। রোজ সন্ধেবেলা ওই চালাঘরে বসে কীর্তন গাইবি। যে আজ্ঞে, কিন্তু শুনতে পাই অষ্টাঙ্গপুর খুব খারাপ জায়গা। বেটারা কীর্তন গাইতে পারে না বলেই যত অশান্তি। প্রেতাত্মারা খেপে গিয়ে সব লণ্ডভণ্ড করে দেয়। কীর্তন ঠিকমতো গাইলে সব ঠান্ডা থাকবে। হঠাৎ একটা ছায়া যেন সরে গেল। আবছা আবছা চারিদিকটা দেখতে পেল জয়রাম। দিব্যি পাকা বাড়ি। ঘরে বেশ খাট, আলমারি, বিছানা রয়েছে। বাড়িখানা বেশ মাঝারি মাপের বড় বলেই মনে হলো। সে কি ভূতের পাল্লায় পড়ল না কি রে বাবা? কে জানে কি।
ক্লান্ত শরীরে সে সামনের চৌকিতে গড়িয়ে ভোর পর্যন্ত টানা ঘুমুলো। সকালে উঠে বাড়িঘর দেখে সে চমৎকৃত। তার তুলনায় এ যেন রাজপ্রাসাদ। পাকা মেঝে, ইটের দেওয়াল, মাথায় টিনের চাল, বেশ ৩-৪খানা ঘর, সামনে পিছনে দাওয়া, মস্ত উঠোন, কুয়োতলা, আর কি চাই। একটু বেলা হতে না হতেই গাঁয়ের মোড়ল মাতব্বররা আর পঞ্চায়েতের পাণ্ডা এসে হাজির। একজন তেরিয়া গোছের লোক চোখ পাকিয়ে বলল, আমি হলুম পরিতোষ সরকার, গাঁয়ের পঞ্চায়েত। তা তুমি কোন আক্কেলে এ বাড়িতে ঢুকে দিব্যি গ্যাঁট হয়ে বসে আছো? মামার বাড়ির আবদার নাকি? ঢুকে পড়লেই হলো। জয়রাম হাত জোর করে বললে, অপরাধ নেবেন না, ইচ্ছে করে পরের বাড়িতে ঢুকবো আমি তেমন লোক নই। তাহলে ঢুকলে যে? তালা দেওয়া ঘরে ঢুকলেই বা কি করে? জয়রাম তখন সব ইতিবৃত্তান্ত খুলে নিবেদন করে ভেঙে বলল, আপনারা হুকুম করলে এক্ষুনি চলে যাচ্ছি। কালীতলায় আমার মাথা গোঁজার মতো একটু আশ্রয় এখনো আছে। পরিতোষ চিন্তিত মুখে বললেন, রোশো বাপু, তোমার মুখ দেখে তেমন খারাপ লোক বলে মনে হচ্ছে না। সত্যি কথা বলতে কি, অষ্টাঙ্গপুরে আমরা ভূতের উপদ্রবে জেরবার হয়ে যাচ্ছি। আর সে কি অত্যাচার! নিতাই দাসকে সন্ধ্যের মুখে রথতলার কাছে হঠাৎ উড়িয়ে নিয়ে একটা মস্ত গাছের মগডালে চড়িয়ে দিল। সে আর নামতে পারে না। বাঁশঝাড়ের বাঁশ নুয়ে রাস্তার উপর শুয়ে থাকে। যেই কোনো ভালো মানুষের ছেলে ডিঙোতে যায়, অমনি বাঁশ ছিটকে উঠে তাকে 10 হাত দূরে ফেলে হাড়গোড় দ করে দেয়। পণ্ডিত মশাই এই সেদিন পাঠশালা থেকে ফিরছিলেন। হঠাৎ একটা গরু এসে তাকে অকারণে গুঁতিয়ে পুকুরে ফেলে দিল। তারপর রোজ প্রত্যেকের বাড়িতে ইয়া বড় বড় ঢেলা মারা হয়। রান্নায় কে যেন খাবলা খাবলা নুন মিশিয়ে দিয়ে চলে যায়। আর হা হা হি হি হু হু করে হাসি আর রক্ত জল করা নানা রকম শব্দ আর বিটকিল সব চেহারার আবির্ভাব তো আছেই। ভূতের অত্যাচারে অনেকে গাঁ ছেড়ে চলে গেছে। এটা হলো প্রীতম ঘোষের বাড়ি, যিনি বছর 10 গত হয়েছেন। তাঁর তিনকুলে কেউ নেই, কিন্তু এই বাড়ি আমরা যখনই দখল নিতে আসি, অমনি কোথা থেকে লিকলিকে সব গোকরো আর কেউটে সাপ বেরিয়ে আসে। তাছাড়া নানা উৎপাত। তা প্রীতম ঘোষ যখন তোমাকে এই বাড়িতে বহাল করেছেন, তখন আমাদের বলার কিছু নেই। কীর্তন শুনলে ভূতেরা ঠান্ডা হয়, এ কথা জানলে তো আমরা একদল কীর্তনিয়া এনে গায়ে বসত করাতে পারতাম। তা তোমাকেই যখন ভূতেরা পছন্দ করেছে, তখন আর আমাদের বলার কী বা থাকতে পারে? যে আজ্ঞে। জয়রাম সেদিনই গিয়ে কালীতলা থেকে তার বউ বিলাসী আর হাঁড়ি কুড়ি বিছানাপত্র নিয়ে চলে এলো। ঘরদোর দেখে বিলাসী তো হাঁ, মুখে আর হাসি ধরে না। কথাটা হলো, জয়রাম এখন মহা সুখে আছে। চালাঘরের অষ্টাঙ্গ কীর্তন সভায় সন্ধ্যাবেলা সে দলবল নিয়ে কীর্তন গায়, চাষবাস করে। অভাবের চিহ্ন মাত্র নেই তার সংসারে। আর অষ্টাঙ্গপুরেও এখন আর কোনো অশান্তি নেই।